একদম সিম্পল একটা প্রশ্ন। ড্যাশ ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। একটি বাক্যের হার্টবিট বা হৃৎপিণ্ড বলা হয় কাকে? যদি আপনি এটা আমাদের দেখেন, যদি আপনি পেয়ে থাকেন এখনই কমেন্টস করুন, আপনার জন্য গিফট আছে ইনশাল্লাহ। আপনি যদি উত্তরটি জেনে থাকেন আপনাকে স্যালুট। এবার আমরা আসি, আর দেরি নয়, চলুন উত্তরটি জেনে নেই। তাহলে ড্যাশ ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স, এটা দেখেন এই যে উত্তর হচ্ছে একদম, আমরা আস্তে আস্তে আসি, এই যে ভার্ব ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। আজকে আমরা ভার্ব সম্পর্কে অল্প কিছু আলোচনা শুনবো। অল্প কিছু, এটা একটা বেসিক আলোচনা, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে হার্টবিট, মানে একটা বাক্যের হৃৎপিণ্ড। যদি ভার্ব না থাকে তাহলে ইংলিশের কোনো বাক্যই কি কল্পনাও করা যায় না। ঠিক আছে, এবার আমরা আসি পরবর্তীতে। দেখেন এটা আমরা দেখি এখানে ভার্ব দা সার্জিক্যাল লজিক। ঠিক আছে, এখানে আমরা দেখবো যে বেসিক টু অ্যাডভান্স থেকে আমরা ভার্বের একটা বেসিক প্যাটার্ন জানবো। আমরা আসি, ভার্ব ইজ দা হার্টবিট অফ এ সেন্টেন্স। এই যে দেখেন হার্টবিট, আমরা যখন আমাদের ইয়াতে দেখি, দেখতে পাচ্ছ এটা হার্টবিটটা, এই দেখো ছবিটা, দেখো হার্টবিট। হৃদয় ছাড়া যেমন মানুষ কল্পনা করা যায় না, যায়, মানুষের হৃৎপিণ্ড ছাড়া মানুষ কল্পনা যায় না, তেমনি ভাব ছাড়াও একটি পূর্ণাঙ্গ বাক্য কল্পনা করা অসম্ভব। কি কল্পনা করা অসম্ভব? যেমন আমরা ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা যে কোনো কাজ হবে সেটা হচ্ছে কি ভার্বের সংজ্ঞা, ভার্ব। যেমন অ্যাকশন, ডু, রান, প্লে, তারপরে স্টেট, বি, ফিল, সিম, এগুলো হচ্ছে ভার্ব। এখন আমরা আসি যে ব্রড ক্লাসিফিকেশন অফ ভার্ব। একদম সিম্পল ভাবে আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে দেখেন যে ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। পৃথিবীতে যতগুলো ভার্ব পাবো আমরা, প্রত্যেকটা ভার্বের দুইটা ক্যাটাগরিতে বিভক্ত, একটা হচ্ছে ফিনিট আর একটা হচ্ছে নন ফিনিট। এখন কথা হচ্ছে যে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব কাকে বলে? ফিনিট ভার্ব সংজ্ঞাটা একদম ক্লিয়ার, যে ভার্ব দ্বারা বাক্য শেষ হবে, বক্তব্য শেষ হবে, অথবা যে ভার্ব দ্বারা টেন্স, পারসন, নাম্বার চেঞ্জ হবে তাকে বলা হয় ফিনিট ভার্ব। আর যে ভার্বটা টেন্স, পারসন, নাম্বার চেঞ্জ হয় না তাকে বলা হয় নন ফিনিট ভার্ব। আমরা একটা উদাহরণের মাধ্যমে আজকে এই জিনিসটা খেয়াল করব। আজকে ক্লাসে একটু দেরি হতে পারে, আপনারা সবাই তাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য অনুরোধ করছি, কেউ অমনোযোগী হবেন না, ঠিক আছে? দেখেন আমরা এখানে কি বলছিলাম যে ফিনিট ভার্ব আর কি নন ফিনিট ভার্ব। এই যে বাক্যটা, যে ভার্বটা কি এই যে বলে আছে টেন্স, এই যে টেন্স, পারসন এবং নাম্বার কি চেঞ্জ হয়। যেমন হি রিডস এ লেটার, দেখেন এখানে হি রিডস এ লেটার, সে একটি চিঠি পড়ে। এখানে যে রিড শব্দ আছে, ভার্বটা আছে, এই ভার্বটা কি টেন্স, পারসন, নাম্বার কি হবে চেঞ্জ হবে, চেঞ্জ হয়, এটা কি ফিনিট ভার্ব। কিন্তু এখানে দেখেন হি ওয়ান্টস টু রিড এ লেটার, এই যে রিড, সে পড়তে চায়। এখানে কিন্তু এই যে হি ওয়ান্টস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এসেছে। যদি এটা এরকম হইতো, যেমন দেখেন আমরা একটু সুন্দর করে দেখি, যেমন হি উইল ওয়ান্ট টু রিড। দেখেন এখানে এই যে উইল ওয়ান্ট, এটা কিন্তু টেন্স এখন চেঞ্জ হয়ে গেল, কিন্তু টু রিড যা আছে তাই, এই কারণে এটাকে বলা হয় নন ফিনিট ভার্ব। যেটা টেন্স, পারসন, নাম্বার চেঞ্জ হয় না, সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। আমাদেরকে টেন্স বাকিগুলো ক্লাসিফিকেশন জানার আগে এই বিষয় সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার ধারণা নিতে হবে। আমি আবার বলবো ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব কাকে বলে। আমি আবার বলি, আপনারা খেয়াল করেন, যে ভার্বগুলো টেন্স, পারসন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় সেটা হচ্ছে ফিনিট ভার্ব, আর যেটা চেঞ্জ হয় না সেটা কি নন ফিনিট ভার্ব। ঠিক আছে, তারপর আমরা আসি পরবর্তীতে। দেখেন এটাই মূলত আছে ক্লাসের বেসিক কথা, এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। এবার আমরা আসি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে ফিনিট ভার্বের প্রকার। প্রিন্সিপাল আর কি অক্সিলারি। দেখেন এখানে দেওয়া আছে যে পরিপূর্ণ অর্থের জন্য অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না। যে প্রিন্সিপাল সে তার তো নিজস্ব ক্ষমতা আছে, সে নিজে সিদ্ধান্ত নিতে পারে, এটা আমরা বলি। এই জন্য এখানে বলা আছে যে ভার্বগুলো একটু সুন্দরভাবে খেয়াল করেন। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, আজকে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। যত সময় লাগবে আজকে আমাদের কাজ শেষ হবে না, ঠিক আছে? এটা টপিক শেষ হওয়ার আগ পর্যন্ত। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কাকে বলে? পরিপূর্ণ অর্থের জন্য অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না।
পরিপূর্ণ অর্থের জন্য অন্য কোনো ভার্বের সাহায্য লাগবে না, সেটা হচ্ছে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, যেমন রিড, সিং, ড্যান্স এগুলা। তারপর হচ্ছে দেখেন অক্সিলারি ভার্ব, নিজস্ব কোনো অর্থ থাকে না, এটা খেয়াল রাখবেন, নিজস্ব কোনো অর্থ থাকে না, অন্য ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যেমন দেখেন আমি যদি বলি একদম সহজ ভাষায়, যেমন হি ইজ গোয়িং, দেখেন এখানে ইজ এর কোনো অর্থ নাই, হি ইজ গোয়িং, সে যাচ্ছে, এর কোনো অর্থ নাই। কিন্তু দেখেন ইজটা যদি না থাকতো তাহলে এখানে কি গোয়িং এর নিজস্ব কোনো অর্থ গোয়িং এর অর্থ আসতো না। এই জন্য বলা হয় যে অক্সিলারি ভার্বের নিজস্ব অর্থ নাই কিন্তু অন্য ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তারপর আমরা আসি দেখেন এবার অবজেক্ট লজিক, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, একদম সহজ। যে ভার্বের অবজেক্ট নাই তাহলে সে ট্রানজিটিভ, অবজেক্ট থাকে ট্রানজিটিভ আর না থাকে ইন্ট্রানজিটিভ। এন্ড অবজেক্ট কাকে বলে, আমরা কিভাবে অবজেক্টটা চিনবো? আমরা যদি ভার্বের প্রশ্ন করি কি, কাকে, কাদেরকে, এরা দিয়ে প্রশ্ন করার পরে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি অবজেক্ট। আর যদি উত্তর না পাই তাহলে হচ্ছে কি এটা অবজেক্ট নাই। তাহলে এখানে আমরা বলবো, এখানে আমরা একটা জিনিসটা খেয়াল করি, দেখেন এই যে আই রিড দা বুক, প্রশ্ন যদি করি ভার্বকে আমি কি কি পড়ি, তাহলে উত্তর আসবে কি দা বুক, বই পড়ি, তাহলে এটা অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে কি ট্রানজিটিভ। আবার দেখেন দ্য রিভার ফ্লোস স্মুথলি, নদীটি সুন্দরভাবে একদম স্মুথলি প্রবাহিত হচ্ছে, এখানে কিন্তু অবজেক্ট না। আমি প্রশ্ন করি কি প্রবাহিত হচ্ছে, প্রশ্ন উত্তর আসা বলবো কি রিভার, নদী, কিন্তু এখানে কোনো অবজেক্ট আসবে না। ক্লিয়ার? তাহলে কি যদি অবজেক্ট থাকে তাহলে কি ট্রানজিটিভ, আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। এটা আরো সুন্দর বোঝা গেল। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তারপর দেখেন এবার আছে যে ফোর টেক্সট ফর অক্সিলারি ভার্ব, এই টপিকটা অনেকেই মিস করে, অনেকে জানেই না যে অক্সিলারি ভার্বের কাজটা কি, অনেকে জানেই না। আজকে আমরা একদম আমাদের ব্রেন থেকে এটা একটা স্থায়ী মেমোরি নিয়ে নেব, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্বের কাজ কয়টা? চারটা। অক্সিলারি ভার্বের কাজ কয়টা? চারটা, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে টেন্স গঠন করা। দেখেন কোন বাক্য কোন টেন্সের গঠন, টেন্স ছাড়া মানে অক্সিলারি ভার্ব ছাড়া কোন টেন্স হতে পারে না, এজন্য অক্সিলারি ভার্বের প্রথম কাজ হচ্ছে টেন্স গঠন করা। তারপর হচ্ছে ভাব প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করা, যেমন আই এম এ বয়, আই এম এ ডক্টর, আই এম এ ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে মনের ভাব প্রকাশ করা। তারপর হচ্ছে নাবোধক, বাক্যকে নাবোধক করা, এটা খেয়াল রাখবেন। যে কোনো বাক্যকে, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এই জাতীয় বাক্যগুলোকে নাবোধক করতে হলে একটা অক্সিলারি ভার্ব লাগে। যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিটকে নাবোধক করতে চাই তাহলে কি ডু ডাজ আনতে হবে, পাস্ট ইনডিফিনিটকে নাবোধক করতে হলে কি ডিড আনতে হবে, ঠিক না? ডিড আনতে হবে। তারপর দেখেন এবার আমার আসে নাবোধক, এবার প্রশ্নবোধক, এটা শিওর। যে কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে হলে আমাকে এখানে কি ডু ডাজ অথবা অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন আমরা আসি পরবর্তীতে, তাহলে অক্সিলারি ভার্বের কাজ কয়টা? চারটা। কি কি? টেন্স গঠন করা, মনের ভাব প্রকাশ করা, নাবোধক, বাক্যকে নাবোধক করা, বাক্যকে প্রশ্নবোধক করা। এবার আমরা আসি নন ফিনিট ভার্ব, একদম সুন্দর। ফিনিট ভার্ব এই যে আমরা যখন যা বললাম সেটা হচ্ছে ফিনিট ভার্ব। আমরা জানি ফিনিট ভার্ব সংখ্যাটা, আমি আবার বলি, যে ভার্বগুলো টেন্স, পারসন, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় সেটা কি ফিনিট ভার্ব, আর যেগুলো চেঞ্জ হয় না সেগুলো নন ফিনিট ভার্ব। এই নন ফিনিট ভার্ব হচ্ছে মাত্র তিনটা। এই তিনটা ছাড়া যত ভার্ব পাবো সবগুলো কি ফিনিট ভার্ব। তাহলে আমরা আসি নন ফিনিট তিনটা কি কি। একটা হচ্ছে টু প্লাস বেস ভার্ব, এটা একটা চিরন্তন নিয়ম যে টু আসলে, টু যদি প্রিপোজিশনাল টু না হয় তাহলে এটা পরে ভার্বের বেস ফর্ম হয়। তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, জিরান। তারপরে পার্টিসিপল, এটা কি ভার্ব এস অ্যাডজেক্টিভ হিসাবে, ব্রোকেন, প্লেইং, হ্যাভিং, ফিনিশড, এগুলো হচ্ছে আপনার পার্টিসিপল। পার্টিসিপল আমার কটা? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল তিনটা প্রকার আছে, আমি তো আপনাদের এখানে লিখে দিচ্ছি। দেখেন যে পার্টিসিপল কি একটা আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তিন নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা হচ্ছে আমার পার্টিসিপল, আবার তিনটা প্রকার আছে, দেখেন, ঠিক আছে। তারপর আমরা আসি দেখেন যে স্পেশাল রুলস ফিনিট ভার্ব। এখানে পজিটিভ ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে, ফ্যাক্টিটিভ ভার্ব আছে। আমরা জানি পজিটিভ ভার্বটা কি, আমরা যদি বলি
যখন ক্রিয়া নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায়। আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখায়, তার মানে কি মা শিশু দেখতেছে, তারপরে মা শিশুকে কি ভাত খাওয়ায়। এই মা কিন্তু খাচ্ছে না, কিন্তু অন্যকে দিয়ে খাওয়াচ্ছেন। এটা হচ্ছে পজিটিভ ভার্ব। তারপর আমরা আসি লিঙ্কিং ভার্ব। আমি যদি বলি আই এম এ ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার, আই এম এ ব্যাংকার, আমি একজন ব্যাংকার, এগুলো বললে কি আমি যখন এম বলবো তখন একটা লিঙ্ক আসবে, লিঙ্ক থাকবে এটার সাথে কি বলতেছে। তারপর আমরা আসি যে যেমন উই মেড হিম ক্যাপ্টেন, এই যে এটা আমরা বলি আসবে যেমন উই মেড হিম ক্যাপ্টেন। দেখেন এটা খুবই চমৎকার, খেয়াল করো সবাই যে উই মেড আমরা তাকে করলাম, এই যে হিমও একটা অবজেক্ট, আবার ক্যাপ্টেন এরও একটা অবজেক্ট। কাকে করলাম, কি করলাম, এই যে অবজেক্ট, তাহলে মেড ভার্বটা হচ্ছে একটা কি ফ্যাক্টরি ভার্ব। মেড ভার্বটা কি ফ্যাক্টরি ভার্ব, যে একটা ভার্বের অবজেক্ট থাকার পরেও আরেকটা অবজেক্ট লাগে। তারপর আমরা আসি দেখেন যে মাস্টার রুটস অফ টু, এই টু এর একটা নিয়ম আছে, দুটো নিয়ম আছে। একটা হচ্ছে যে কেস এ ইনফিনিটিভ টু, হি ডিসাইডেড টু স্টাডি অ্যাব্রোড। আবার একটা আছে প্রিপোজিশনাল টু, এটা কি যেমন আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, শর্টকাট লুক ফরওয়ার্ড টু, কমিটেড টু, ইউজ টু এর পর ভার্বের আইএনজি হয়। এটা হচ্ছে গ্রামার ট্যাব। এবার আমরা টু এর গ্রামার ট্যাব। এবার আসি সার্জিক্যাল স্পেশাল ভার্বস, গ্রুপ ভার্ব এন্ড পারসেপশন। গ্রুপ ভার্ব কাকে বলে, আমরা জানি যে একটা ভার্বের পরে আরেকটা যদি প্রিপোজিশন আসে অর্থের চেঞ্জ হয়, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। তারপর পারসেপশন ভার্ব কি, যেমন আমরা যেটা অনুভব করি, যেমন আমরা বলি ইট লুকস বিউটিফুল, এই বিউটিফুলকে আমরা দেখি না, কিন্তু এটা আমরা অনুভব করি। কি করি, দেখি, আমরা দেখি না, ঠিক আছে। এবার আমরা আমাদের ভার্বের টপিকে আসলাম। সর্বশেষ এবার বিপ্লব শুরু হোক। দেখেন একটি প্যাসেজ থেকে 9টি প্রশ্নের সমাধান বের করা কেবল তখনই সম্ভব যখন আপনি ভার্বের এই সার্জিক্যাল লজিকগুলো আয়ত্ত করবেন। আমার কথা কি বোঝা গেছে, যে একটা প্রশ্ন থেকে 9টা প্রশ্ন হবে। টপিক একটা টপিক, এই যে আমরা বলবো কি একটা টপিক, ঠিক আছে, একটা টপিক থেকেই 9টা টপিক হবে। আমরা জানি আমাদের গ্রামারের 9টা টপিক আছে। যেমন একটা টপিক, আমি যদি প্রশ্ন এখান থেকে ট্যাগ কোশ্চেন হবে, তারপর ভার্ব হবে, প্রিপোজিশন হবে, সাবজেক্ট প্রিফিক্স হবে, তারপর কি আমরা প্রত্যেকটা টপিক আমরা এখানে চলে আসবে। এভাবেই একটি প্যাসেজ থেকে 9টি সমাধান বের করা কেবল তখনই সম্ভব যখন আপনি ভার্বের এই সার্জিক্যাল লজিকগুলো আয়ত্ত করবেন। ভার্ব চিনতে পারা মানে ইংলিশ গ্রামারের 50% জয় করে নেওয়া সম্ভব। তাহলে এই যে ভার্ব চেনা এবং ইংলিশ বাক্য চেনা, এটা আমাদের একটা মূল কাজ। এই জন্য আজকে আমাদের টপিকটা দিতে হচ্ছে। এখন কোনো প্রশ্ন আছে কিনা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের লেকচারটা শেষ করে দিব। লেকচার শেষ করার আগে আমি একটু সামারি টানি যে ভার্ব হচ্ছে কাকে বলে, তারপর ভার্ব কত বড় কি অক্সিলারি ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, ফিনিট নন ফিনিট, তারপর হচ্ছে আরো কিছু ভার্ব। তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের লেকচারটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে আবার নতুন কোনো ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।